স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। আগামী 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে এই বছর বর্ষা মৌসুমে গত কয়েক বছরের তুলনায় বৃষ্টি বেশি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে 28 জুন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। মধ্য জুলাই পর্যন্ত এই দুই বিভাগে কয়েক হাজার মিলিমিটার বৃষ্টি হয়। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে জনদুর্ভোগ। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় 3 শতাধিক পরিবার এখনো পানিবন্দী। অন্যদিকে বিশুদ্ধ পানির সংকট ও রোগবালাই বাড়ছে। এসব দুর্ভোগের জন্য দখল, দূষণ ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকেই দায়ী করছেন পৌরবাসী। দ্রুত পানি নিষ্কাশন সহ দখলদারদের উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। নোয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি উন্নতি হলেও বেড়েছে জনদুর্ভোগ। এখনো পানিবন্দী প্রায় 3 শতাধিক পরিবার। এছাড়া বিভিন্ন সড়ক ভেঙে যাওয়ায় দুর্ভোগ আরো বেড়েছে। আমরা পানির জন্য চলাফেরা করতে পারি না, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। রাস্তার পাশে একটা ড্রেনের দরকার, ঘরের মানুষ পানি বন্দী হয়ে আছে। পৌরসভা হয়েও কিন্তু ওনারা এটার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। অবৈধ খাল দখল, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের নালা ও জলাশয় ভরাটের ফলে এই দুর্ভোগ। অভিযোগ স্থানীয়দের। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে। যেখান থেকে পানি নিষ্কাশন হবে সেই জায়গাটি এখন দখল হয়ে আছে। রাস্তা পানি হলে আমাদের ঘরে পানি হয়ে যায়, গিরে আমাদের সব জিনিসপাতি নষ্ট হয়ে যেতেছে। স্টেডিয়াম পাড়া থেকে খন্দপাড়া ঢুকতে এদের খুব নিচু এলাকা, সামান্য বৃষ্টি হলে আমাদের রাস্তাঘাট সব ডুবে যায়। নোয়াখালীতে জলবদ্ধতা নিরসনের জন্য স্থায়ীভাবে পদক্ষেপ নিতে হবে। পানি নিষ্কাশনের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা আছে, যদিও এটা আসলে বৃষ্টি হওয়ার পরে একরকম বিষয় দেখা যাচ্ছে, এখন আরো বেশি বোঝা যাবে যে পানি আসলে প্রতিবন্ধকতা কোথায় হচ্ছে, পানি নামতেছে না কেন, এই অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করেছি। অবৈধ দখলদার যাদের, তাদের কিন্তু প্রস্তাব আমরা নিয়েছি। আমরা অবৈধ কারা দখল করে আছে এবং বিভিন্ন উপজেলাতে এগুলোর কিন্তু অভিযান শুরু হয়েছে। নোয়াখালীর মাইজদির লক্ষ্মীনারায়ণপুর হাউজিং, আল ফারুক স্কুল সড়ক, শিল্পকলা একাডেমি সহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে রয়েছে এখনো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, নোয়াখালীতে তো বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জনদুর্ভোগ আসলে কমেনি, সেই সাথে পানি তো নেমে গেছে, কিন্তু এখনকার পরিস্থিতি কি সেই বিষয়ে বিস্তারিত জানাবেন, আর জানাবেন প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। জি ধন্যবাদ, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আসলে আছি এখন নোয়াখালীতে। এটি আল ফারুক স্কুল সড়ক। এই সড়কটি প্রতিদিন শত শত শিক্ষার্থীরা তারা স্কুলে আসে এবং স্থানীয় লোকজন চলাচল করে, কিন্তু আজকে 3 দিন বৃষ্টি নেই, কিন্তু তারপরেও এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। এখানে হাঁটু পরিমাণ পানি আছে। আমি আপনাকে যদি দেখাই, এটি আসলে মূলত দখল এবং দূষণের কারণে এখানে আসলে এই পানিগুলা জমে আছে। এখানে একটা ড্রেন ছিল, এই ড্রেনটিও কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে। এখানে দখল এবং দূষণের কারণে আসলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। নোয়াখালীতে একমাত্র জলাবদ্ধতায় প্রধান সমস্যা। এখানে আমি স্থানীয়দের সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে এখানে প্রশাসনের উদাসীনতা এবং জেলা প্রশাসন এবং প্রশাসনের উদাসীনতার কারণে আসলে এই দখল দূষণ দীর্ঘদিন থেকে মানুষ ভোগান্তিতে আছে। এই দখল এবং দূষণ যদি তারা করে, দখল এবং দূষণ থেকে মুক্ত করে যদি পৌরবাসীকে তারা নিষ্কৃতি দেয়, তাহলে পৌরবাসী তারা সুন্দরভাবে চলাচল করতে পারে। পৌরসভার অনেকের সাথে আমি কথা বলছি, তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। তারা ট্যাক্স সহ পৌরসভার সকল কিছু পরিশোধ করার পরেও তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। আসলে সব মিলিয়ে আমি আপনাকে যদি বলি, এখানে আসলে নোয়াখালীর একমাত্র সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনে আসলে প্রশাসনের তেমন উদ্যোগ নাই। আপনি জানতে চাইছেন প্রশাসনের কেমন উদ্যোগ, আসলে প্রশাসন তেমন একটা উদ্যোগ নেয়। বারবার প্রশাসনকে স্থানীয় লোকজন এবং বিভিন্ন স্তর থেকে জানানোর পরেও তারা আসলে খাল খনন এবং অবৈধ খালগুলো উচ্ছেদ করে ড্রেনেজগুলো পরিষ্কার করার জন্য তাদেরকে বলা হলো, এখনও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো বিষয় দেখা যায়নি। আসলে প্রশাসনকে আরও উদ্যোগ হতে হবে, আরও আন্তরিকভাবে যদি কাজ করে তারা, তাহলে এই পৌর নাগরিকের সমস্যা দূর হবে, এমনটা মনে করছেন এখানকার পৌরবাসী। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। ধন্যবাদ যুক্ত থাকার জন্য।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। দুপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের 60তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বাজুসের অথবা অন্য কোনো ব্যবসায়িক প্রতিটা ব্যক্তি, প্রতিটা রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলার সময় হিসাব বিকাশ করে কথা বলা উচিত এবং বলতে হবে। আমার প্রয়োজনে, দেশের প্রয়োজনে, এলাকার প্রয়োজনে, সাধারণ মানুষের প্রয়োজনে। মানুষ এটা চায়, মানুষ এটা প্রত্যাশা করে। স্বাগত আরেকবার দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চট্টগ্রাম বিভাগেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, গুপ্ত সংগঠনের নেতা হয়ে বিএনপির বিরুদ্ধে হুঙ্কার দেয়া জনগণ সহ্য করবে না। তারেক রহমান 18 কোটি মানুষের নেতা, তাকে অপদস্থ করলে জনগণ তা মেনে নেবে না। আগামী 19 জুলাই কক্সবাজার থেকে শুরু হবে চট্টগ্রাম নেটওয়ার্ক এনসিপির পদযাত্রা। বান্দরবানের পর 20 জুলাই রাঙামাটিতে পদযাত্রার পর বিকেলে চট্টগ্রামে পদযাত্রা কর্মসূচি পালন করবেন এনসিপি নেতারা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম এনসিপি নেতৃবৃন্দ। এ সময় গোপালগঞ্জের মতো ফ্যাসিবাদরা যেন চট্টগ্রামের কোনো জায়গায় হামলা করতে না পারে সেদিকে প্রশাসনের পক্ষ থেকে এখন থেকেই প্রস্তুতি ও নজরদারি বাড়ানোর আহ্বান জানান বক্তারা। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামী। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা জামাতের উদ্যোগে শহরের দক্ষিণ তেমোহনী থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমোহনী গিয়ে সমাবেশে মিলিত হয় তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে কুমিল্লা মহানগর জামাতের উদ্যোগে নগরীর কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে। আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে চট্টগ্রামের সাগরিকা বিশ্বরোড এলাকায় অনুষ্ঠিত হয়েছে জনতার মহামিছিল ও বিক্ষোভ সমাবেশ। বুধবার দুপুরে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের উদ্যোগে এই মহামিছিলে অংশ নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত দেশপ্রেমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু হয় কর্মসূচি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান। বাংলাদেশের স্বনামধন্য জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড তৈরি করছে দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্যাগবোট, যা রপ্তানি হবে সংযুক্ত আরব আমিরাতে। এই ট্যাগবোটগুলো নির্মিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের জন্য। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ আশফাক হোসেন, আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন, মারওয়ান শিপিং লিমিটেডের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে কথা বলছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমাদের নিয়ন্ত্রণে আছে এবং স্বাভাবিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত সেই কারফিউ থাকবে এবং 2 ঘন্টা বিরতি দিয়ে আবার সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। আগামীকালকে হয়তো পরিস্থিতি আবার পর্যালোচনা করে যদি পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তখন হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা জানেন গতকালকে 4 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রায় 40-45 জন আহত আছেন এবং গতকালকে পর্যন্ত
20 জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। আমাদের যে অভিযান, পুলিশি অভিযান দুষ্কৃতকারীদের বিরুদ্ধে, সেটা অব্যাহত থাকবে। আমরা জানি গোপালগঞ্জের মানুষ খুবই শান্তিপ্রিয় এবং আইন শৃঙ্খলার প্রতি তারা শ্রদ্ধাশীল। অতীতেও তাদের এটা প্রমাণ রেখেছেন। আমরা তাদের কাছে সেই প্রত্যাশা এখনও রাখি। তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই তাদের আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা দুষ্কৃতিকারী আছেন আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি এবং যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো এবং আইডেন্টিফাই করতে পারবো তাদেরকে আমরা গ্রেফতারের আওতায় নিয়ে আসবো। আমাদের এই অভিযানটি অব্যাহত থাকবে এবং আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা অব্যাহত আছে এবং পরিস্থিতি সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। এই আপাতত এটুকুই আমার ব্রিফিং। যদি এখন কারো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তো আমরা মনে করছি যে আইন শৃঙ্খলার যে অবস্থা আছে, কিছু দুষ্কৃতিকারী আমাদের কাছে ইনফরমেশন এরকম যে বাহির থেকেও এই গোপালগঞ্জে এসেছিলেন। তারা এখনও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন মনে আমাদের যে গোয়েন্দা তথ্য সেটি আছে। তো আমরা সেটি তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং পরিস্থিতি আমরা ওয়াচ করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের মনে হবে যে না সাধারণ মানুষের জন্য পরিস্থিতিটা সুখকর, ততক্ষণ পর্যন্ত আমরা এটা অব্যাহত রাখবো না। এরকম পরিকল্পিত খুব ছিল এটা আমাদের মনে হয়নি, কারণ যেটুকু ইনফরমেশন ছিল সেই অনুযায়ী আমাদের প্রস্তুতিও ছিল। তো সেই পর্যায়ে প্রস্তুতি ছিল, কিন্তু তারপরেও কিছু ঘটনা ঘটে গেছে যেটা হয়তো আইন শৃঙ্খলা বাহিনী হয়তো ধারণা করেননি যে কীভাবে ইয়েটা হলো। তো খুব পরিকল্পিত এরকম কোনো ইনফরমেশন আমার মনে হয় ছিল না। আমাদের ডিএসপি সাহেব আছেন, উনিও বলতে পারবেন এরকম কোনো তো ছিল না যে খুব পরিকল্পিতভাবে বিষয়টা হয়েছে। এখন পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে, মামলা হয়েছে কি না এই বিষয়ে? এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 25 জনের অধিক। তো আমাদের যারা দুষ্কৃতিকারী রয়েছেন, যারা এই গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো, সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। এটা প্রক্রিয়া এটা আমরা আইনি প্রক্রিয়া নিয়ে, এটা তো আপনারা জানেন যে ময়না তদন্ত হয়নি, আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো। গণমাধ্যমে বলা হচ্ছে 4 জন মারা গেছে, বলা হচ্ছে 5 জন, 3 জন, 3টা সংখ্যা আমরা দেখেছি। পুলিশের আপনার জায়গা থেকে আমরা এই পর্যন্ত 4 জনকে আইডেন্টিফাই করতে পেরেছি। আচ্ছা, এর ভিতরে একটু কারেকশন আছে, আমি বলে দিই যে আমি যে একটু কারেকশন আছে যে আমি বলছিলাম 12টা থেকে 2টা, 11টা থেকে 2টা, 3 ঘন্টার জন্য শীত। জি প্লিজ, মানে 11টা পর্যন্ত কারফিউ থাকবে, 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপরে আবার 6টা না 2টা থেকে পুনরাদেশ না দেওয়া পড়বে। কালকে আবার রিভিউ করা হবে, পরিস্থিতি বিবেচনা করে কালকে আবার সিদ্ধান্ত দেবে। আগামীকাল সন্ধ্যায় কি কার্ফিউ শেষ হবে নাকি অনির্দিষ্টকালের জন্য? 11টা থেকে চলবে, তারপরে রিভিউ করা হবে, রিভিউ করে আবার সিদ্ধান্ত দেওয়া হবে। আহতের মোট সংখ্যা কত? আমাকে প্রশ্ন করছেন আহত এই পর্যন্ত আমরা প্রায় 40-45 জনের সংবাদ পেয়েছি, প্রায় 10 জনের মতো আছে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে পরিমাণ ফোর্সের প্রয়োজন ছিল সেটা
আপনারা অবগত আছেন এবং কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরো অধিক প্রশ্নটা এখানে এনেছি। অনেক পক্ষ থেকে পলিটিশিয়ানরা বলছেন এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও এবং বলা হচ্ছে যে পুলিশ প্রশাসন মানে আপনার মানে তারা এখানে ব্যাপকভাবে ফেল হয়েছে, সেই ব্যাপারটা আপনার ব্যাপারটা স্বীকার করবেন? না, এখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে এটা আমি বলবো না, তবে কোনো কারোর যদি কোনো গাফিলতি থাকে সেটা আমরা তদন্ত করে দেখব। আপনাদের দৃষ্টিতে এই আমলাটা কারা করেছে? আমি যদি তার সাথে ট্র্যাক করি, এনসিপির সংবাদ সম্মেলনে সরাসরি একটা দলের নাম বলা হচ্ছে, আপনারা দুষ্কৃতকারী বলছেন। আসলে ঘটনাটা আসলে এনসিপির বিষয়টা এনসিপি বলেছে, আমরা আইনের দৃষ্টিতে যারা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটায় তাদেরকে আমরা দুষ্কৃতকারী মনে করি, আমরা সেটাই বলি। দর্শক, কথা বলছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।